কি শুনবো? এটা বলতেই তো ঘুরছো যে ডিভোর্স চাও, কারণ তোমার রাদীফকে পছন্দ। তুমি পেয়ে যাবে, তোমার ডিভোর্সে এ নিয়ে কোনো চিন্তা করো না। 1-2 মাস সময় দাও। কথাটা বলে রাজ তাকে এড়িয়ে চলে যায়। মেহু অবাক হয়ে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। যেই লোক তাকে ছাড়তে নারাজ, সে যে কারণেই হোক, সে অন্য একজনের কথায় ছাড়তে চাইছে তাকে। রাদীপ কি বলেছে রাজকে? মেহু দরজার দকে এগোতে নিলেই আবার দরজা ঠেলে ভেতরে ঢুকে রাজ। মেহু রাজকে দেখে তার দিকে এগিয়ে এসে তার হাত জড়িয়ে ধরে বলে, আমি ডিভোর্স চাই না। রাজ নিজের হাত ছাড়িয়ে নেয় মেহুর থেকে। তার দিকে ক্ষিপ্ত স্বরে বলে, এখন আমি চাই ডিভোর্স। মেহু যেন দম বন্ধ হয়ে আসছে। রাজ কথাগুলো শেষ করেই উপর হয়ে শুয়ে পড়ে বিছানায়। মিহু সেদিকেই তাকিয়ে রইল। রাজ ছোটখাটো বিষয় নিয়ে তার সাথে রাগ করার কোনো কারণ নেই। অবশ্যই বড় কোনো কিছু ঘটিয়েছে রাদিফ। মেহু আর অপেক্ষা করলো না, চলে আসে রদিফের রুমের সামনে। রাদিফ দরজায় দাঁড়িয়েছিল, যেন সে মেহুরই অপেক্ষা করছিল। মেহু তার কাছে এসে জিজ্ঞেস করে, কি বলেছেন আপনি রাজকে? রাদিফ অবাক হওয়ার অভিনয় করে বলে। আমি তো কিছু বলিনি। মেহু জোর দিয়ে বলে, আপনিই বলেছেন, নয়তো রাজ এটা বললো কেন যে আমি আপনাকে পছন্দ করি? রাজ জেনে গেছে। দেখো মেহু, রাজ যেহেতু সব জেনে গেছে, তাকে সত্যি বলে দেওয়াটাই শ্রেয় বলে মনে করি। চলো রাজকে জানিয়ে দিই আমরা যে একে অপরকে ভীষণ ভালোবাসি। মেহু রাদিফের কথায় অবাক হলো, ভীষণ সাথে রেগেও গেল। দাঁত খিচে রাদিফের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে, কি বলছেন এগুলো? মেহু কথাটা বলতেই কিছু ভাঙার শব্দ হয়। মেহু জলদি সেদিকে তাকায়। সেখানে রাজ দাঁড়িয়ে আছে। পাশে থাকা ফ্লাওয়ার ভাসটা নিচে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। রাজের চোখ দুটো লাল হয়ে গেছে। রাজ এক পলক মেহুর দিকে তাকিয়ে দুপদাপ পা ফেলে চলে যায়। মেহু ছুটে চলে তার পেছনে। রাজের চোখে মেহুর জন্য ঘৃণা দেখতে পেয়ে রাদিফের মুখে ফুটে ওঠে এক পৈশাচিক হাসি। সে ভীষণ আনন্দ পাচ্ছে। ঠোঁটের কোণে সেই হাসি রেখে আনমনেই বলে, বলেছিলাম তো মেহরানি, আমার না হলে তোমাকে রাজেরও হতে দেব না। রাজ মেহুর কোনো কথাই শুনছে না, একের পর একটা জিনিস ভাঙছে। মেহু রাজের হাত ধরে বলে, প্লিজ আপনি থামুন রাজ। মেহেক, ছাড়ো আমার হাত। আমি চাই না তোমাকে আঘাত করতে। তোমার গায়ে টোকা লাগাইনি আজ অব্দি। তুমি আমার শখের ছিলে, কিন্তু এখন আর নাও। জাস্ট লিভ মি অ্যালোন। মেহু ছাড়ল না তার হাত, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি ছাড়বো না আপনাকে। মেহুর কথা এবার তাচ্ছিল্যের হেসে বলে, ছেড়ে তো দিয়েছ, এখন আর হাত জড়িয়ে ধরে কি হবে? বুক কেঁপে উঠল রাজের কথায়। সে তো ছেড়ে যায়নি তাকে, সে তো থেকে যেতেই চেয়েছে, তাকে জড়িয়ে ধরে রাখতে চেয়েছে, কিন্তু এখন কেন এমন হচ্ছে? সে নিজেও বুঝতে পারছে না রাদিফ কি বলেছে, তাও তো জানতে পারল না সে। সামি এখন সুস্থ আছে, শরীর দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল। আজকে শরীরটা তার ভীষণ ভালো, তবুও আবিরের জোড়াজড়িতে বিছানায় শুয়ে আছে সে। হঠাৎ নাকে এসে তার লাগলো মাংসের ঘ্রাণ, সাথে সাথে চোখ মেলে তাকালো। কম্বল পাশে রেখে বিছানা ছেড়ে উঠে এগিয়ে গেল সামনের দিকে। রান্নাঘরের সামনে আসতেই দেখে আবির রান্না করছে, পুরো শরীর ঘেমে ভিজে গেছে। সামি এই অবস্থা দেখে এগিয়ে এসে বলে, আপনি এগুলো কেন করছেন? আমাকে বলতেন, আমি করে দিতাম। হঠাৎ সামিয়ার গলা পেয়ে পেছন ফিরে তাকালো, তারপর মাংসের লবণ হয়েছে কিনা চেক করে বলে, তোমাকে কে বলেছে উঠে আসতে? যাও, তোমার শরীর দুর্বল। সামিয়া হাসলো তার বরের পাগলামি দেখে, এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, হয়েছে বর্মশাই, আপনাকে আর ভালোবাসা প্রদর্শন করতে হবে না। আপনি গিয়ে গোসল করে নিন, আমি দেখছি তরকারি। আবির জানলো না, বরং জোর করেই সামিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে গেছে। আবির শুনল না, বরং জোর করেই সামিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে গেছে। সামিয়াও বরের জেদের কাছে হার মেনে বসে আছে বিছানায়। মেহুর মন ভালো নেই, রাজ কথা বলছে না তার সাথে, মন খারাপ করে তাই বারান্দায় বসেছিল। তখনই আচমকা এসে তাকে জড়িয়ে ধরে বন্যা। মেহু চমকে উঠে আতঙ্কে দূরে সরে যায়, কিন্তু বন্যাকে দেখার সাথে সাথেই শান্ত হয়ে যায়। মেহুর এমন অদ্ভুত আচরণে বন্যা কপাল ভাঁজ করে ফেলে বলে, কি হয়েছে মেহু? কিছু না বন্যা। জোর করে হাজার চেষ্টা করে বলে মেহু, কিন্তু ধরা খেয়ে যায় বন্যার কাছে। বন্যা এগিয়ে এসে মেহুর গালে হাত রেখে বলে, আমি চিনি তোকে মেহু, কিছু তো হয়েছে, বল আমায়। এবার আর নিজেকে শক্ত রাখতে পারলো না, কেঁদে দিল বন্যাকে জড়িয়ে। ওভাবেই বন্যাকে সব ঘটনা খুলে পড়ল। সব শুনে কিছুক্ষণ চিন্তা করলো বন্যা, এরপর মেহুর দিকে তাকিয়ে বলে, তুই ভালোবাসিস তো রাজকে? হ্যাঁ। মেহুর হ্যাঁ উত্তর শুনে বন্যা এবার বাঁকা হেসে বলে, নিশ্চিন্তে থাক বান্ধবী, তুই রাজকেই পাবি। ওই রাজকে আমি দেখে নেব। কি করবি তুই? দেখতে রহো আগে আগে হোতা হ্যায় কিয়া। রাদিফ কা পেছনে मैंने पाश कैसे देती हूँ। বন্যা হিন্দিতে ডায়লগ মেরে চলে যায়। এদিকে মেহু বন্যার এই উল্টোপাল্টা ডায়লগ শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল।
এই মেয়ের মাথায় সমস্যা ছিল সে জানতো, কিন্তু এত বড় সমস্যা এটা সে জানতো না। মেহু হালকা হেসে আবারও বাইরের দিকে তাকায়, তখনই রুমের দরজা ঠেলে প্রবেশ করে রাজ। মেহু রাজকে দেখে জলদি করে রুমে আসে, তার সামনে দাঁড়িয়ে বলে, আপনাকে কিছু বলার আছে রাজ? রাজ একটু দাঁড়ালো, আশেপাশে তাকিয়ে তপ্ত শ্বাস ছেড়ে বলে, আমার কিছু শোনার নাই তোমার থেকে। কথাটা বলে রাজ পাশ কাটিয়ে চলে যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে ঢুকে ধপাস করে দরজাটা লাগিয়ে দেয়, সেই শব্দে কেঁপে ওঠে মেহু। হঠাৎই মেহুর দৃষ্টি যায় রাজের ফোনে। হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসে। মেহু কৌতূহল বশত গিয়ে নোটিফিকেশনটা ওপেন করে। ভিডিও দেখে সে চমকে ওঠে। মেহুর হাত পা কাঁপতে শুরু করে, কি করবে সে ভেবে পাচ্ছে না, তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। সেখানেই ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। নিজের এমন একটা বিকৃত ভিডিও দেখে ঘৃণা লাগছে, গা গুলিয়ে আসছে তার। আচমকা রাজ দরজা খুলে বাইরে আসে। রাজকে বাইর হতে দেখে হাত কেঁপে ওঠে, ফোনটা নিচে পড়ে যায়। রাজের দিকে ঠোঁট নাড়িয়ে বলে, এটা আমি নই। কথাটা বলে আর দাঁড়িয়ে থাকতে পারল না সে, সেখানেই মাথা ঘুরে পড়ে গেল। রাজ এসে কোলে তুলে নেয় মেহুকে, জলদি করে নিচে নেমে আসে সে মেহুকে নিয়ে। রাদিফ আর আদিল নিচে বসে ভিডিও গেম খেলছিল। মেহুকে কোলে করে নিচে নামতে দেখে রাদিফ এগিয়ে এসে বলে, কি হয়েছে রাজ ওর? মাথা ঘুরে পড়ে গেছে। রাজ দ্রুত পা চালিয়ে বাইরে যাওয়ার জন্য, কিন্তু মাঝে এসে বাধা হয়ে দাঁড়ায় রাদিফ। রাজের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, দে, আমি নিয়ে যাচ্ছি মেহুকে। রাজের মেজাজ গরম হয়ে যায় সাথে। মেহুকে নিজের সাথে ভালোভাবে আঁকড়ে ধরে বলে, আমার মেয়েকে টাচ করার সাহসও দেখাবে না রাতিফ। কথাটা বলেই সে চলে যায়। আদিলও পিছন ছুটে। রাদীপ পেছনে দাঁড়িয়ে তাদের দিকে কটমট নজরে তাকিয়ে আছে। তা দেখে বন্যা এগিয়ে এসে বলে, কি খুব জ্বালা করছে? রাদীপ রাগী নজরে তাকায় বন্যার দিকে, কিন্তু বন্যা সেদিকে পাত্তা না দিয়ে মুখে একটা হাসি টেনে বলে, ওদের মাঝে আসবেন না, নয়তো খুব খারাপ হয়ে যাবে। আমি অলরেডি তাদের মাঝেই আছি। কথাটা বলে রাদীপ চোখ মেরে চলে যায়। বন্যা বুঝলো রাদীপ কোনো বড় কিছুই করছে, নয়তো লোকটা এতটা কনফিডেন্স নিয়ে কথা বলতে পারতো না। বন্যা এই বিষয়টি নিয়ে আপাতত চিন্তা করলো না। সে পিছনে ছুটলো মেহুদের। এখন মেহুর সাথে থাকাটা বেশি জরুরি তার। হাসপাতাল করিডোরে বসে আছে বন্যা আর রাদীপ। রাজ এদিকে ওদিকে পায়চারি করছে, তার মাথা ফাঁকা লাগছে। তার মাথায় ঘুরছে মেহু তখন যে কথাটা বলেছিল। এটা আমি নই। তবে কি সে মেহুকে ভুল বুঝেছে? রাজ উপরের দিকে তাকিয়ে মনে মনেই বলে, আল্লাহ, মেয়েকে সুস্থ করে দাও। মেহুর জ্ঞান ফিরেছে নার্স এসে বলতেই ভিতরে হুমড়ি খেয়ে যায় তিনজনে। রাজ মেহুর হাত ধরে ডাক্তারের দিকে তাকিয়ে বলে, ওর কি হচ্ছে ডক্টর? উনি অতিরিক্ত স্ট্রেস নিয়েছিল, হয়তো কোনো কারণে, যার ফলে জ্ঞান হারিয়েছিল। চিন্তা করবেন না, এখন উনি ঠিক আছে। রাজ শান্ত হলো। আদির আর বন্যাও স্বস্তির নিঃশ্বাস ফেললো। মেহু রাজের দিকে তাকিয়ে বলে, রাজ, আমি আপনাকে কিছু বলতে চাই। আমাকে প্লিজ নিচুর কোনো জায়গায় নিয়ে চলুন। রাজ ভাবলো কিছুক্ষণ, সত্যি মেহুর সাথে কথা বলাই জরুরি। রাজ সাথে সাথে মেহুকে কোলে তুলে নিল। হাসপাতাল থেকে বের হওয়ার সময় আদিলের দিকে তাকিয়ে বলে, তুই ডক্টর দেওয়া ওষুধগুলো নিয়ে বাড়ি যা, বন্যাকে নিয়ে। আমি আর মেহু আসছে। রাজ বেরিয়ে যায়। বন্যা আদিলের হাত ধরে বলে, চলুন বাড়ি যাই। কি হয়েছে ভাই ভাবির? তুমি কি কিছু জানো? আদিল বুঝতে পারছে রাজ আর মেহুর মাঝে কিছু হয়েছে, কারণ দুদিন ধরেই রাজ মেহুর সাথে বাজে ব্যবহার করছে, যা সে অন্য সময় কখনোই করেনি। আদিলের প্রশ্নে বন্যা একটা শ্বাস ছেড়ে বলে, তাদের সম্পর্কে শকুনের নজর পড়েছে, সম্পর্ক ভাঙার চেষ্টা আছে। আদিল বুঝতে না পেরে বলে, কে চাইছে? চলুন বাসায় যেতে যেতে বলছি। ওকে। আদিল আর বন্যা বেরিয়ে গেল। যাওয়ার পথে বন্যা তাকে সবটাই খুলে বলল আর তাকে শান্ত থাকতে বলল। পার্কে একটা বেঞ্চে বসে আছে মেহু আর রাজ। মেহু রাজের হাতটা শক্ত করে ধরে রেখেছে, যেন রাজ পালিয়ে যাবে তাকে ছেড়ে। রাজ তাদের হাতের দিকে একবার তাকিয়ে বলে, বলো, কি বলতে চাও? মেহু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, আমি আমি বিশ্বাস করুন, আমি ওটা নই। রাজ বুঝলো মেহু কোনটার কথা বলল। রাজ এবার সোজা হয়ে বসে গলার গম্ভীরতা এনে বলে, কি করে বিশ্বাস করবো তোমার কথা? মেহু এবার কেঁদে দিল। সে তো প্রমাণ করতে পারবে না। কি করে প্রমাণ করবে? ওই ভিডিওতে স্পষ্ট ওর মুখ যে সে রাদীফের সাথে একই বিছানায়। না না, আর ভাবতে পারলো না। মেহু নিজের কাঁপা কাঁপা হাতে রাজের হাতটা আরো শক্ত করে ধরে বলে, সত্যিই বলতেছি, ওইটা আমি না। আপনি বাদে অন্য কোনো পুরুষের কাছাকাছি আমি আসিনি। সেটারই তো প্রমাণ চাইছি আমি। মেহু চুপ হয়ে গেল। রাজ তার দিকে তাকিয়ে আছে। মেহু কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো। রাজের হাত টেনে ধরে বলে, চলুন, আমি ভার্জিন কিনা তা টেস্ট করাবো, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। কথাটা বলে মেহু হাঁটতে শুরু করে। রাজ মেহুর দিকে তাকিয়ে হালকা হেসে বলে, এটার অপেক্ষাতে তো ছিলাম আমি। আমার ভিতরে আত্মবিশ্বাসটাই দেখতে চেয়েছিলাম।
দৌড়ে এসে মেহুর হাত ধরে, তাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু এঁকে দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে বলে, আমার থেকে কেউ তোমাকে দূরে নিয়ে যেতে পারবে না। অনেক হয়েছে, এবার আমার খেলা দেখার পালা। রুনা ইহসান আর আতিফ ইহসান বিরক্তি নিয়ে তাকিয়ে আছে রাজের দিকে। রাজের এমন সিদ্ধান্ত বিরক্ত তারা। আতিফ ইহসানের ধৈর্যের সীমা পেরিয়ে গেছে, তিনি বিরক্তির গলায় বলেন, তুমি কি পাগল হয়ে গেছো রাজ? আতিফ ইহসানের প্রশ্নে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তার মাঝে। সে নীরব হয়ে বসে আছে। তার কথা সে জানিয়ে দিয়েছে, আর কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করছে না। তার পাশেই গুটিমুটসুটি মেরে বসে আছে মেহু। কোনো কথা বলছে না সে। রাজকে এভাবে চুপ থাকতে দেখে রুনা ইহসান তেতে উঠে বললেন, তোর বাবা কিছু জিজ্ঞেস করছে, উত্তর দে। রাজ এবার মুখ খুলল, মায়ের দিকে এক পলক তাকিয়ে দৃঢ় গলায় বলে ওঠে। কথাটা শেষ করে রাজ বড় বড় পা ফেলে স্থান ত্যাগ করে। মেহু তখনও মাথা নিচু করে বসে আছে। রুনা ইহসান এবার মেহুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ওর মেহু? এমন সিদ্ধান্ত কেন নিচ্ছে? রুনা ইহসানের প্রশ্নে মেহু উঠে দাঁড়ায়, কণ্ঠে অভিমান এনে বলে, আমাকে আর ভালো লাগে না হয়তো। সেও চলে যায় দৌড়ে উপরে। এদিকে দুজনেই চিন্তায় পড়ে যায়, ছেলে মেয়ে দুটোর কি হলো, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিচ্ছে তারা, কিন্তু বুঝে আসলো না তাদের। এদিকে আড়াল থেকে মেহু আর রাজের সব কথা শুনে নেয় আড়াল থেকে রাদিফ। নিজের প্ল্যান সাকসেস হতে দেখে মনে মনে বেশ খুশি হলো সে। মেহু রুমে আসতেই রাজ কোমর জড়িয়ে কাছে টেনে নেয় মেহুকে, কপালে চুমু খেয়ে বলে, কি অভিনয় করলে বউ, অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। তাহলে দিন অ্যাওয়ার্ড। হাত পেতে বলে মেহু, কিন্তু রাজের মুখে ফুটে ওঠে বাঁকা হাসি। মেহুর হাত ধরে কপালে আরেকটা চুমু এঁকে দিয়ে বলে, পাবে অ্যাওয়ার্ড, চিন্তা করো না, আজকে রাতেই পাবে। কথাটা বলেই চোখ টিপ মারে রাজ। মেহু বুঝলো না রাজের কথার অর্থ। রাজ কি বুঝালো? সে বোকার মতো চেয়ে রইল রাজের মুখ পানে। রাজকে মুচকি মুচকি হাসতে দেখে মেহু চোখ ছোট ছোট করে বলে, রাতে কেন দিলে, এখন দিন। রাজ এবারও বাঁকা হেসে বলে, তোমার তো দেখছি আদর পাওয়ার খুব তারা। এবার রাজের কথার অর্থ বুঝতে পারল মেহু। চোখ বড় বড় করে রাজের দিকে তাকিয়ে বলে, অসভ্য লোক। রাজ হেসে ওঠে মেহুর কথায়। তার বউ যে এতটা বোকা সে জানত না। কিছুক্ষণ হেসে নিল দুজনে। এরপরে রাজ সিরিয়াস হয়ে বলে, লিসন, এখন তুমি তোমার জামা কাপড় গুছিয়ে গেস্ট রুমে চলে যেতে হবে। মেহু মাথা নাড়ল। প্ল্যান অনুযায়ী জামা কাপড় গুছিয়ে মেহু বের হয়ে সোজা চলে যায় গেস্ট রুমে। মেহুকে গেস্ট রুমে যেতে দেখে রুনা ইহসান পিছন পিছন আসে। মেহু যখন গেস্ট রুমে এসে নিজের কাপড় গোছাচ্ছিল, তখন রুনা ইহসান তার হাত ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে কঠিন গলায় বলে, এই মেয়ে, তুমি কি পাগল হয়েছ? ঘর ছেড়ে এলে কেন? মেহু তেজ নিয়ে রুনা ইহসানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, আপনার ছেলেই তো বের করে দিয়েছে আমায়। কি করব আমি? রাদিফের সাথে বিয়ে দিবে বলছে, তো রাদিফকেই বিয়ে করব। দেখি পরে কি করে। কথাটা বলেই রাগে জামা কাপড় এলোমেলো করে ফেলেতে সব। রুনা ইহসান দীর্ঘশ্বাস ছাড়ল। ছেলে আর ছেলের বউকে বোঝাতে বোঝাতে সে ক্লান্ত, কিন্তু দুজনের মধ্যে একজনও মানছে না তাকে। রুনা ইহসান মাথা নত করে চলে যায় সেখান থেকে। মেহু অসহায় নজরে তাকায় রুনা ইহসানের যাওয়ার পানে। আমাকে ক্ষমা করে দেবেন মা, কিন্তু এই কয়েকটা দিন আমাকে একটু নাটক করতে হবে আপনাদের সাথে। নিজে নিজে কথাটা বলে দীর্ঘশ্বাস ছাড়ল মেহু। রুনা ইহসান চলে যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে বন্যা আসে। রুমের ভেতরে ঢুকতে ঢুকতেই বলে, কি হয়েছে রে তোর আর রাজ ভাইয়ের? কথাটা বলতে বলতে এসে বসে বিছানার উপরে। মেহু দরজার কাছে এসে মাথা বের করে দুই এক পাশ তাকায়। না, কেউ নেই আশপাশে। মেহু ঝটপট মাথা ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর বন্যার পাশে গিয়ে বসে বলে, হয়নি, এগুলো প্ল্যান, বুঝলি? কি প্ল্যান? মেহু খুলে বলল বন্যাকে সবটা ঘটনা। বন্যা সবটা শুনে বলে, এই প্ল্যান তোর মাথার নয়? মেহু বন্যাকে ধমকে উঠে বলে, একবারও কি বলেছি এটা আমার মাথার প্ল্যান? রাজ করেছে প্ল্যানটা। এরপর দুই বান্ধবী মিলে আড্ডা দিল অনেকক্ষণ। তাদের এই আড্ডা চলল বহুক্ষণ অবধি। সামিয়া এসেছে বাজার করতে। আবির কাজে আটকে পড়ায় তাকে আসতে হলো বাজার করার জন্য। মাছ কিনে যখন ব্যাগে নিয়ে আসছিল, তখনই তার সাথে এক বৃদ্ধ লোকের ধাক্কা লাগে। সেই বৃদ্ধ লোকটার দিকে ফিরে সরি বলতে যাবে, তখনই দেখে চমকে ওঠে। শরীফুল শেখ তার সামনে দাঁড়িয়ে আছে। সামিয়ার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। বাবা। সামিয়াকে দেখে কঠিন হয়ে গেলেন শরীফুল শেখের মুখভঙ্গিমা। তিনি কোনো কথা না বলে চলে যেতে চাইলে তখন সামিয়া এসে তার সামনে দাঁড়ায়। কথা বলবে না তোমার মেয়ের সাথে? না, আমার মেয়ে নেই, আমার একটাই মেয়ে, সে বাসায় আছে। শরীফুল শেখ আবারও পাশ কাটিয়ে চলে যেতে নিলেন। সামিয়া আবারও এসে সামনে দাঁড়ালো। তুমি আমার সাথে কথা না বলে যেতে পারবে না। সামিয়া, সরে দাঁড়াও, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না।
শরীফুল রাগী গলায় বলল। সামিয়া কেঁদে ওঠে, কিন্তু সেই কান্না মন গলাতে পারল না শরীফুল শেখের। তিনি পাশ কাটিয়ে চলে গেলেন, পিছন ফিরেও একটি বার তাকালেন না। সামিয়া সেখানে থেকেই বাসায় ফিরে এলো। আবিরের বাড়ি ফিরতে ফিরতে রাত হলো বেশ। বাসার দরজা ভেজানো দেখে কপাল কুঁচকে গেল তার। জলদি করে লাইট অন করে চলে গেল বেডরুমে। না, সামিয়া নেই। বেলকনিতে গিয়ে দেখলো সেখানেও পেল না সে সামিয়াকে। আবিরের শ্বাস নিতে কষ্ট হতে শুরু করলো। সামিয়াকে সে খুঁজে পাচ্ছে না। ধপ করে বসে পড়লো বিছানার। কয়েকবার ডাকলো সে তাকে। সামিয়া, কোথায় তুমি? সামিয়া। কোনো সাড়া আসলো না। আবির মাথা চেপে ধরলো তার। হঠাৎ কিছু একটা মনে হতেই সে দৌড়ে গেল ছাদে। ছাদে এসে দেখে একটা কোণায় সামিয়া রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সামিয়াকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আবির। ধীর পায়ে এগিয়ে এসে বলে, তুমি এইখানে দাঁড়িয়ে আর আমি তোমায় খুঁজে অস্থির। কোনো উত্তর আসে না তার। তার বদলে তার কানে আসলো নাক টানার শব্দ। কিছু একটা সন্দেহ হতেই সামিয়াকে তার দিকে ঘুরে নিয়েছে। সামিয়াকে কাঁদতে দেখে অবাক হয়ে যায় আবির। সামিয়ার থুতনিতে হাত রেখে বলে, কি হয়েছে সোনা, কাঁদছো কেন? সাথে সাথেই সামিয়া তাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আবিরের বুকে রক্তক্ষরণ শুরু হলো। তার প্রেয়সী কাঁদছে, তার এটা সহ্য হচ্ছে না। সামিয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে জানো, আমাকে বলো। আমি আছি তো, বলো কে কি বলেছে। সামিয়া মাথা তুললো, তবে ছেড়ে দিল না আবিরকে। আজকের বাজারের ঘটনা সবটাই খুলে বলল আবিরকে। সবটা শুনে বুঝতে পারলো সামিয়ার কষ্ট। আবির আরো শক্ত করে জড়িয়ে ধরল। চিন্তা করো না, আমি আছি তো, সব ঠিক করে দিব আমি। শান্ত হয়ে গেল সামিয়া। শরীরের ক্লান্তির কারণে আবারও হেলে পড়ল। ঘুম চলে আসলো আরামদায়ক জায়গা পেয়ে। আবির ঘুমিয়ে পড়ে সাথে সাথেই। আবির তার প্রেয়সীকে কোলে তুলে নেয়, কপালে চুমু এঁকে তাকে নিয়ে চলে আসে রুমে। বিছানায় শুইয়ে দিয়ে সে চলে যায় বেলকুনিতে। বেলকুনিতে আসতেই ফোন বেজে ওঠে তার। হাতে নিয়ে দেখে রাজ কল দিয়েছে। আবির সাথে সাথে কল রিসিভ করলো। জি স্যার, বলুন। আমাদের ওই শাস্তির রুমটা রেডি রাখো আবির, খুব শীঘ্রই দরকার পড়বে আমার। ওকে, কালকে সকালেই রেডি করে রাখবো সব কিছু। গুড। আর এই ব্যাপারে যেন কেউ না জানে। ওকে স্যার। কল কেটে দিল রাজ। আবির কল কেটে আবারও তাকালো আকাশ পানে। সামিয়ার সাথে তার পরিবারের ঝামেলা জলদি মেটাতে হবে। সে চায় না তার বউ এটা ভেবে কষ্ট পাক। সে তার প্রেয়সীকে খুশি দেখতে চায়, যে কোনো মূল্যে। মেহু গেস্ট রুমে বসে আছে, বের হতেও পারছে না। বের হলে রুনা এহসান আর আতিফ এহসান তাকে ঘিরে ধরে। সে তাদের মুখে দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না। তাই সে সিদ্ধান্ত নিয়েছে কারোর সামনেই যাবে না। কিন্তু ক্ষুধা লেগেছে তার প্রচণ্ড। পেটে গুড়গুড় শব্দ হচ্ছে। মেহু আর থাকতে পারল না। ঘড়ি কাটার দিকে তাকিয়ে দেখে রাত 11টা বাজে। এমন সময় তো তারা ঘুমিয়েই যান। কথাটা মাথায় আসতেই মেহু উঠে দাঁড়ায়। মেহু, এটাই সুযোগ, চট জলদি গিয়ে খাবার নিয়ে আয়। মেহু যেই ভাবনা সেই কাজ। উঠে এসে দরজা খুলতেই খাবারের থালা হাতে রাজকে দাঁড়ানো দেখলো দরজার কাছে। মেহু চমকে উঠল। রাজের দিকে তাকিয়ে বলে, আপনি এখানে? রাজ আশেপাশে তাকিয়ে ভেতরে ঢুকে বলে, হ্যাঁ, এখন সরো এখান থেকে, কেউ দেখে ফেলে ঝামেলা হবে। রাজ কথাটা বলে মেহুকে সাইডে সরিয়ে সে চলে গেল ভেতরে। মেহু চটজলদি দরজা লাগিয়ে দিল। আপনি কি পাগল? যদি রাদীপ দেখে নিত আপনাকে? রাজ হাতের থালাটা বিছানার উপরে রেখে সেও বসে পড়ল। শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল, বাপরে, এখন থেকে হবু বড়ের এত চিন্তা? থাক, আর চিন্তা করো না, ও ভুল বুঝবে না তোমায়। মেহু তেতে উঠে রাজের কথায়। লোকটা সবসময় এমন কাণ্ড ঘটাবে, মেহু না চাইতেও রেগে যাবে। মেহু এগিয়ে এসে রাজের পিঠে ধড়াম করে একটা দিল। রাজ সবেই লোকমাটা মুখে তুলেছিল, সাথে সাথেই কেসে উঠল। মেহু বুঝতে পারেনি রাজের এমন অবস্থা হবে। সে জলদি করে পানির গ্লাস এগিয়ে দিয়ে পিঠে মালিশ করতে করতে বলে, সরি, আমি ইচ্ছে করে মারিনি। রাজ গ্লাসের পানিটা এক ঢোকে শেষ করে মেহুর দিকে তাকায়। গোল গোল চোখ করে বলে, মেরে বলছো, মারতে চাওনি? সত্যি বলছি। মেহু অসহায় কণ্ঠেই শুধালো। রাজ হাসলো। মেহুর হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে এক লোকমা মুখে তুলে দিয়ে বলল, আমার বউ ক্ষুধার যন্ত্রণা সহ্য করবে, আর আমি কেউ দেখে নেবে সেভাবে বউর কাছে আসবো না? মেহু উত্তর দিল না, বরং খাওয়ায় মনোযোগ দিল। সে ক্ষুধার কারণে খাওয়ায় এতটাই মগ্ন হয়েছিল যে সে রাজের কোলে বসে আছে সেটাই ধ্যান নেই তার। হঠাৎ করেই তার মাথায় আসলো সে কোথায় বসে আছে। তাই সাথে সাথেই উঠে গেল সে, কিন্তু রাজ তার হাত ধরে নিল। মেহুর তো তাকাতেও লজ্জা হচ্ছে। এতক্ষণ সে কিনা রাজের কোলে বসে খাচ্ছিল। ছি, মেহু, তুই নির্লজ্জ হয়ে গেছিস। তোর তো কচু খেতে ফাঁস দিয়ে মরা উচিত। মনে মনে ধিক্কার জানালো সে নিজেকে। রাজ তখনও তার হাত ধরে আছে। মেহু আলতোভাবে নাড়ালো নিজের হাত ছাড়ানোর উদ্দেশ্যে। রাজ ছাড়ল না, বরং শক্ত করে ধরে আবারও টান মেরে নিজের কোলে বসিয়ে নেয়। এরপর কোমর জড়িয়ে ধরে বলে,
খাবার শেষ না করে যেতে দেওয়া হবে না। মেহু তপ্ত শ্বাস ছাড়ল। তার তো এখন একটা লোকমাও মুখে দিতে পারছে না, হাত পা কাঁপছে তার। মেহু এই অবস্থা দেখে রাজ ঠোঁট চেপে হেসে বলে, বরের কাছে এসে এভাবে কাঁপাকাঁপি করলে চলবে? বিয়ে দেবে বলছে, তখন তো বর বলবে যুবরাজ এহসান বর হিসেবে ব্যর্থ, বউকে রোমান্স শেখাতে পারেনি। মেহুর সাথে ক্যাপাতে দৃষ্টিতে তাকালো রাজের দিকে। নিজেকে ছাড়ানোর জন্য তীক্ষ্ণ কণ্ঠে বলে, ছাড়ুন, আপনার এসব ফালতু কথা শুনতে পারবো না এখানে বসে। এই বলেই মেহু তাকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে শুরু করলো। রাজের থেকে নিজেকে ছাড়ানো সম্ভব হচ্ছে না। রাজ মেহুকে আবারও কাছে টেনে নিয়ে বলল, রাজের সবগুলো কথা যেন মেহুর কাছে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। মেহু আবারও তেতে ওঠে, নাক ফুলিয়ে বলে, কি বললেন? আমার চিংড়ি মাছের শরীর? ছাড়ুন আমায়, থাকবো না আপনার সাথে। আপনি খুঁজে নিন আপনার মতো তিমি মাছের মতো শরীরওয়ালিকে। তিমি মাছ খাওয়া যায় নাকি বোকা? চিংড়ি মাছ খাওয়া যায়, আর চিংড়ি মাছ খাওয়ার স্বাদই অন্যরকম। আই লাভ চিংড়ি মাছ। শেষের কথাটা স্লো ভয়েসেই বলে। মেহুর শরীর থেকে কাঁটা দিয়ে উঠল, বুকের মাঝে শিহরণ বয়ে গেল। রাজের কথায় ডিপ মিনিং সে বুঝতে পারছে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতেই মনে মনে কয়েকবার আওড়ালো, অসভ্য লোক। মেহুর মুখে এমন ভয়াবহ অবস্থা দেখে রাজ বেশ মজা পাচ্ছে। বউকে জ্বালাতে যে এত মজা পাওয়া যায় সে বলে বোঝাতে পারবে না। রাজ এবার ছেড়ে দিল মেহুকে। মেয়েটাকে অনেক জ্বালিয়েছে, এখন একটু রেহাই দিই, শান্তি মতো খেয়ে নিক, তারপরে আবার না হয় শুরু করবে। যেমন ভাবা তেমন কাজ। রাজ ছেড়ে দিল মেহুকে, ইশারা করলো খাবার প্লেটের দিকে। মেহু আর কোনো বাহানা না করে ঝটপট খেয়ে নিল। খাবার শেষ করে হাত ধুয়ে প্লেটগুলো রেখে দিল টেবিলে। বিছানায় এসে বসতেই রাজ এসে তার গা ঘেঁষে বসলো। মেহু বিরক্তি নিয়ে তাকিয়ে বাজখাই কণ্ঠে কিছু বলতে নেবে, তার আগেই রাজ মেহুর ঠোঁটে আঙুল দিয়ে হিসিয়ে বলে, শ্, একদম কথা নয়। মেহুর বুকে আবারও শিহরণ বয়ে গেল। রাজের ভীত চোখে তাকিয়ে কিছুটা পিছিয়ে গেল। রাজ কম কিসে, সেও এগিয়ে গেল। এক পর্যায়ে মেহু এসে থেকে গেল দেয়ালে। রাজ বাঁকা হেসে মেহুর দিকে তাকিয়ে বলে, এবার কোথায় যাবে বউ? মেহু অসহায় নজরে তাকায়, কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমার সাথে উল্টাপাল্টা কিছু করলে আমি কিন্তু চিৎকার করব। রাজ নিজের ঠোঁট মেহুর দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে ঘোর লাগা কণ্ঠে বলে, যত ইচ্ছে চিৎকার করো, কোনো সমস্যা নেই। মেহু সরে যেতে নিল, কিন্তু রাজ ততক্ষণে তাকে আঁকড়ে ধরে রেখেছে। মেহু চোখ বড় বড় করে তাকালো। রাজ নিজের এক হাতের মেহুর ঘাড়ে রেখে আরেক হাত কোমরে। মেহুকে নিজের কাছে টেনে নিয়ে ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। মেহু চোখ খুঁজে বন্ধ করে নিল। রাজের হাত মেহুর পুরো শরীর জুড়ে অবদ্ধ বিচরণ করছে। এবার আর মেহুকে ছাড়ানোর চেষ্টা করলো না, বরং মাথার পিছনের চুলগুলোতে হাত মুষ্টিবদ্ধ করে রাজকে আরও নিজের কাছে টেনে নিল। রাজ ছেড়ে দিল মেহুর ঠোঁট, এবার ডুব দিল মেহুর গলায়। মেহুর বুকে আবারও শিহরণ বয়ে গেল। রাজ নিজের ঠোঁট মেহুর কানের লতিতে ছুঁয়ে হিসিয়ে বলে ওঠে, বউ, তোমাকে আমার একান্তভাবে চাই। মেহু উত্তর দেয় না। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। লজ্জায় মুখ কান সব লাল হয়ে গেছে। সে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। রাজ উত্তর না পেয়ে মাথা তুলে তাকালো তার পানে। মেহুকে দেখে একবার ঝাঁকিয়ে বলে, বউ, তোমাদের মধ্য হতে দিবে? মেহু মাথা নিচু করে নিল। চোখ মেলে তাকানোর সাহস হলো না তার। উপরে নিচ মাথা নেড়ে শুধু সম্মতি জানালো সে। ব্যাস এতটুকুই প্রয়োজন ছিল তার। এরপরে রাজকে আর বাধা দেয় কে? দিলেও বা সে সোনার পাত্র কি? নিজের ভালোবাসায় ছোঁয়া দিতে লাগলো মেহুর পুরো দেহে। এলোমেলো হয়ে শুয়ে আছে মেহু, শরীর ঢাকা কমফোর্টারে। রাজ ওয়াশরুমে গেছে শাওয়ার নিতে। পানির শব্দ ভেসে আসছে। মেহু একবার নিজের দিকে তাকিয়ে লজ্জায় লাল নীল হচ্ছে। কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তে মেহু লজ্জায় মুখ ঢেকে নিল। তখন রাজ দরজা খুলে ওয়াশরুম থেকে বের হয়। পরনে শুধু একটা টাওয়েল। মেহু আঙ্গুল ফাঁক করে রাজকে দেখছে। রাজ বিষয়টা বুঝতে পেরে মুচকি হেসে বলে, বরকে লুকিয়ে দেখা লাগে কেন? সরাসরি তাকাও। আই সোয়ার, যতক্ষণ দেখতে চাইবে ততক্ষণ তোমার সামনে বসে থাকবো। অসভ্য লোক। মেহু কথাটা বলে কমফোর্টারের নিচে মুখ লুকায়। লোকটার মুখে কিছুই আটকায় না, যা খুশি তাই বলে দেয়। সামিয়া আর আবির দাঁড়িয়ে আছে শরীফুল শেখের সামনে। শরীফুল শেখের মুখ ভঙ্গিমায় কঠোরতার ছাপ। আবির এদিকে একবার তাকিয়ে শ্বাস নিয়ে নিজের মনে সাহস সঞ্চয় করে নিয়ে বলে, আপনি আপনার মেয়েকে ভুল বুঝবেন না প্লিজ, ও আসলে। আবিরের কতটুকু শেষ করতে না করতেই শরীফুল শেখ কাটকাট কণ্ঠে বলে ওঠে, তো কাকে ভুল বুঝবো? তোমাকে? থমথমে হয়ে যায় আবিরের মুখ। সামিয়া আর চোখে নিজের স্বামীর মুখের দিকে তাকায়। সামিয়া এবার মুখ খুলল। তোমার আর আমার দূরত্বের মাঝে দায়ী তুমি বাবা। শরীফুল শেখ মেয়ের কথায় থমকালেন। সে কিভাবে দায়ী? বরং সামিয়া তার মুখে চুলকানি মেখে নিয়ে পালিয়ে গেছে।
শরীফুল শেখ তবুও কোনো উত্তর দিলেন না। সামিয়া এবার তাচ্ছিল্য হাসি মুখে ফুটিয়ে বলে, জিজ্ঞেস করলে না কিভাবে তাই? থাক, করতে হবে না, আমিই বলছি, শোনো। কথাটা বলে একটু শ্বাস নিল সে। গলাটা শুকিয়ে আসছে তার। বাবার সামনে দাঁড়িয়ে কখনো এভাবে কথা বলা হয়নি তার। শুকনো ঢোক গিলেই বলতে শুরু করলো, ওই দিন যখন বিয়ে ঠিক করলে তুমি একটিবারের জন্য জানতে চাওনি যে আমি রাজি কিনা। তুমি তোমার সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিয়ে চলে গেলে। তোমার অধিকার আছে আমার উপর, তাই বলে আমি যেখানে সারা জীবন কাটাবো সেখানে আমার মতামত দেওয়ার কি এতটুকু অধিকার নেই? শরীফুল শেখ তখনও নীরব। আসমা বেগমও মাথা নত করে বসে আছে। মনিরা একটু দূরত্ব নিয়েই দাঁড়িয়ে আছে। সামিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। আবিরের দিকে তাকিয়ে তার হাত ধরে বলে, চলুন এবার। তার পেছন ঘুরে হাঁটা ধরে চলে যাওয়ার জন্য। তখনই ডাক দেয় শরীফুল শেখ। গম্ভীর গলায় বলে, দাঁড়াও। সামিয়া আর আবির থেমে গেল। শরীফুল শেখ বসা থেকে উঠে দাঁড়ালো। নিজের গলা হালকা ঝেড়ে নিয়ে বলে, বাবা হয়তো তাই নিজের কঠোরতা সরিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারি না। থেকে যেও, ভালো লাগবে আমার। কথাটা বলে হনহনিয়ে চলে যায় উপরে। সামিয়ার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। তার হাসি দেখে আবিরও খুশি হয়। নিজের প্রেয়সীকে খুশি করতে পারাটা তো পুরুষ মানুষের সফলতা। মেহু আর রাজের মাঝে চলছে তুমুল ঝগড়া। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। রুনা ইহসান আর আতিফে ইহসান তাদের থামাতে ব্যস্ত। আদিল আর বন্যাও ছুটে আসে তাদের চেঁচামেচিতে। বন্যা এসে টেনে ধরে মেহুর হাত। কি করছিস মেহু? এভাবে ভাইয়ের সাথে ঝগড়া কেন করছিস? মেহু রাগী চোখে তাকায় রাজের দিকে। খ্যাপাটে গলায় বলে, বেশ করেছি, ঝগড়া করেছি। এর থেকে ভালো আমি রাদিফকে বিয়ে করব। এর সাথে আর একটা দিনও থাকবো না। কথাটা বলে হনহনিয়ে চলে যায় সে উপরে। রাজ এবার সোফায় সজোরে লাথি মেরে বলে, হ্যাঁ হ্যাঁ, করো গিয়ে বিয়ে। রাজও হনহনিয়ে চলে যায়। রুনা ইহসান মাথায় হাত দিয়ে বসে পড়ে সোফায়। কপাল চাপড়ে বলে, এদের দুজনকে বুঝিয়ে পারছি না, একজনও বুঝতে রাজি না, কি করি আমি? আতিফ ইহসানও বসে পড়লেন। আদিল আর বন্যা দূরে মাথা নত করে দাঁড়িয়ে রইল। মিহু এসে সোজা থামলো রাদিফের রুমের সামনে। রাদিফ এতক্ষণ কান পেতে ওখানে ঝগড়া শুনছিল। মিহুকে এদিকে আসতে দেখে জলদি করে গিয়ে বসে পড়ে সে বিছানায়। কানে গুজে নিয়েছে হেডফোন। মিহু দরজার সামনে দাঁড়িয়ে দরজা নক করে চড়ে। রাদিফ সঙ্গে সঙ্গেই তার দিকে তাকায়। কান থেকে হেডফোন খুলে তাচ্ছিল্য হেসে বলে, কি ব্যাপার মেহু, আজ আমার দরজায়? মিহু হালকা হাসলো। রুমের ভেতরে ঢুকে কোনো বনিতা ছাড়াই বলল, বিয়ে করবেন আমায়? রাদিফ অবাক হলো না। সে জানতো তো মিহু তাকে এই প্রস্তাব দিতেই এখানে আসছে। তবে সে অবাক হওয়ার মতো করেই বলে, কি বলছে এগুলো রাজের? মিহু থমকে দেয় তাকে। খ্যাপাটে গলায় বলে, এত কিছু তো শুনতে চাইনি। বিয়ে করবেন কিনা তাই বলেন। মিহুর কথায় মাথা নাড়ল রাদিফ। তারপর বিছানায় বসে বলে, তোমাকে কিছু চমৎকার নিউজ জানাবো, তুমি চমকে যাবে। মিহুর ইচ্ছে হলো রাদিফের গালে ফাটিয়ে কয়েকটা থাপ্পড় মারতে। তবে নিজের ইচ্ছাটা নিজের ভিতরেই ধামাচাপা দিয়ে বলে, বলুন কি নিউজ? রাদিফ মাথা নাড়ল। ঠোঁটে এক হাসি টেনে বলে, এখানে না, চলো কফি শপে, সেখানে কথা হবে। মিহু মাথা নাড়িয়ে সায় দিল। শিকার পা দিচ্ছে ফাঁদে। এবার শিকার করার পালা। তাই শেষ মুহূর্তে কোনো ভুল করতে চায় না সে। সে রাদিফের দিকে তাকিয়ে বলে, আমি তৈরি হয়ে আসছি। মিহু চলে আসতে দেয়। থামিয়ে দেয় রাদিফ। মিহু পিছন ঘুরে রাদিফ তার দিকে তাকালো। ঠোঁটে মুচকি হাসি টেনে বলে, একটা আসমানি রঙের শাড়ি পরো, ওইটা তোমাকে আগুন সুন্দরী লাগে। মিহু শুধু মাথা নেড়ে চলে আসলো সেখান থেকে। রুমে এসে রাদিফের কথা মতো আসমানি রঙের শাড়ি পরে তৈরি হয়ে আসে। এরপর রাদিফের সাথে বেরিয়ে যায় বাসা থেকে। দূর থেকে রাজ দেখে দাঁতে দাঁত কটমট করে। অভিনয় হলেও সে সহ্য করতে পারছে না। হাত মুষ্টিবদ্ধ করে বলে, আজ বাড়ি আসো, রাতে বোঝাবো তোমায়। মিহু আর রাদিফ বসে আছে একটা কফি শপের মুখোমুখি। রাদিফ কফিতে চুমুক দিয়ে বলে, আমার প্ল্যান অনুযায়ী হচ্ছে সব, বুঝলে মেহু পাখি? মিহু চমকে যাওয়ার মতো করে রাদিফের দিকে তাকিয়ে বলে, কি বলছেন? আপনার প্ল্যান মতো মানে? আমার প্ল্যান মতো মানে আমার প্ল্যান। রাজকে তোমার আর আমার ভিডিও এডিট করে পাঠালাম, তা থেকেই তো ঝামেলা শুরু। তুমি বলেছিলে না যে তুমি আমার বউ হবে না কোনো দিন? আজ তুমি নিজে থেকে এসে আমায় প্রস্তাব দিলে, বাড়ির সবার সামনে বসে বললে তুমি আমায় বিয়ে করতে চাও। মিহু তার সেই আগের প্রতিক্রিয়া দেখালো। রাদিফের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আপনার জন্য আমার রাজের ঝামেলা হয়েছে। আপনি ছিলেন সব কিছুর মূলে। মিহু এবার খেপে গেল। নিজেকে সামলাতে না পেরে একটা থাপ্পড় বসিয়ে দিল রাদিফের গালে। বেয়াদব ছেলে, লজ্জা করলো না এমন একটা নিকৃষ্ট কাজ করতে? আমি সবাইকে সব বলে দিব। কথাটা বলেই মিহু উঠে দাঁড়ায়। তখনই রাদিফ আরাম করে বসে বলে, লাভ নেই মেহরানি, কেউ বিশ্বাস করবে না। আর করলেও বাইরের লোক তো করবেই না, তারা ঠিকই তোমার দিকে আঙুল তুলবে। এখন ডিসিশন তোমার, তুমি বুঝো তুমি কি করবে। তবে এটা জেনে রেখো, আমাকে বিয়ে না করলে ভিডিও ভাইরাল।
কথাটা বলে রাদীপ বুকের মাঝে রাখা কালো চশমাটা চোখে পড়ে নিয়ে মুখে বাকি হেসে টেনে মেহুকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। রাদীপ চলে যেতেই মেহু নিজের জামায় লাগানো বোতামটার দিকে তাকিয়ে বলে, বোকা ছেলে। হাসতে হাসতে মেহু বেরিয়ে যায়। আজকে সে বোঝাবে রাদীপকে যে মেহু কী জিনিস। মেয়ে মানুষকে যা নয় তা করা যায় না, করলে এর ফল কি হয়। মেহু ভেবেছিল কাজটা কঠিন হবে অনেক, কিন্তু কাজটা তো সহজেই হয়ে গেছে তার। আবির বসে আছে সামিয়ার রুমে। আজ তারা থেকে গেছে। শরীফুল শেখ চাইছেন তারা থাকুক। আবিরের বোরিং লাগছে। এদিকে সামিয়া সেই যে গেল মা বোনের কাছে এখনও আসার নামই নিচ্ছে না। আবির এদিকে ওদিকে পাইচারি করছে। সামিয়া আসলো অনেক সময় পর। সামিয়াকে দেখা মাত্রই আবির এগিয়ে এসে সামিয়াকে চেপে ধরে দেয়ালের সাথে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কোথায় ছিলে এতক্ষণ? সামিয়া হতভম্ব হয়ে যায়। বোকা বোকা স্বরে বলে, মায়ের কাছে কেন? আবিরের রাগ হলো ভীষণ। খেপে গিয়ে আরও কিছুটা চেপে ধরে বলে, আমি যে একা সেই খেয়াল আছে তোমার? সামিয়া এবার বুঝলো আবিরের রাগের কারণ। সামিয়া মুচকি হেসে আবিরের গালে হাত রেখে নরম গলায় বলে, সরি গো জনাব, আসলে এতদিন পর মাকে পেলাম তো তাই গল্প করছিলাম। আবিরের রাগ শান্ত হয়েছে মনে হলো। সামিয়াকে ছেড়ে দিয়ে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে গেল। আজকে সামিয়াকে বেশ আনন্দিত লাগছে। তা দেখে আবির মুচকি হেসে দিয়ে বসে পড়ে বিছানায়। মেহু বাড়ি ফিরে নিজের রুমে আসতেই রাজ এসে তার রুমে ঢোকে। মেহু তাকে কিছু বলতে নেবে তার আগেই মেহু শরীর থেকে শাড়িটা খুলে ছুঁড়ে মারে। মেহু হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তার দিকে। রাজ এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, খুব শখ না অন্য ছেলেদের সামনে নিজেকে সুন্দরী প্রদর্শন করা? আজকের পর থেকে তোর আসমানি রঙের শাড়ি পরা বন্ধ, শুধু লাল শাড়ি পরবে। মেহু অবাক হয়ে রইল। রাজের আবার কি হলো? মেহুর ব্যথায় লাগছে নিজেকে ছাড়ানোর জন্য বলল, পাগল হয়ে গেছেন আপনি? কি আবল তাবল বলছেন? রাজের রাগ হলো। খেপে গিয়ে বলল, আমি আমল তেমন বলছি? রাদীপ শাড়ি পরতে বলে দৌড়ে গিয়ে শাড়ি পরে ফেললে। মেহু এবার বুঝলো। এবার সে রাজের থেকে দ্বিগুণ রাগ দেখিয়ে বলে, অভিনয় করতে কে বলেছিল? এরপর নিজের পার্স থেকে একটা পেনড্রাইভ বের করে রাজের সামনে ধরে। এটা দেখিয়ে বলে, এটা কি করে এনেছি আমি? কি জন্য রাগ দেখাচ্ছেন? তখন যদি আমি ওর কথা মতো শাড়ি না পরতাম তাহলে এটা এখন আমার হাতেই থাকতো না। মেহুর কথায় শান্ত হলো রাজ। নিজেকে সামলে নিলেও মেহুকে আবারও পাওয়ার জন্য এগিয়ে এসে বলে, তবুও তুমি পানিশমেন্ট পাবে। কিসের পানিশমেন্ট? মেহু কপাল কুঁচকে জিজ্ঞেস করে। রাজ মুখে বাঁকা হাসি টেনে বলে, চলো দেখাই। কমফোর্টারের নিচে রাজের বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন মেহু। রাজ তখনও এক ধ্যানেই তাকিয়ে আছে তার প্রেয়সীর মুখের দিকে। হঠাৎই পেনড্রাইভের কথা মনে হতেই সে মেহুকে আস্তে করে নিজের উপর থেকে সরিয়ে শুইয়ে দেয় পাশে। এরপর টি শার্ট গায়ে দিয়ে গিয়ে বসে পড়ে এক কর্নারে। পেনড্রাইভটা দিয়ে কানেক্ট করে নেয় ল্যাপটপে। তারপরে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নিয়ে চলে যায় বেলকুনিতে। রাত তখন বাজে 3টা। সে কল দেয় আবিরকে। রিং হওয়ার পর কল রিসিভ করে আবির। ঘুম ঘুম কণ্ঠ ভেসে আসে আবিরের কণ্ঠে। কিছুটা বিরক্তিই শোনালো। কে রে, এত রাতে কল দিয়েছিস? কমন সেন্স নাই নাকি? এমন সময় মানুষ বউ নিয়ে আরাম করে ঘুমায়, আর তুই মানুষকে বিরক্ত করছিস শালাবত। রাজ দাঁত কটমট করে। এই ছেলেটা ইদানিং বেশি কথা বলছে। রাজ ধমকে উঠে বলে, আবির, আমি রাজ বলছি। রাজ নামটা শোনা মাত্রই আবিরের চোখ থেকে ঘুম উড়ে গেল। এক লাফে উঠে বসে বলে, স্যার, আপনি কল দিয়েছেন এত রাতে? হ্যাঁ, আর যেহেতু দিয়েছি তো কাজেই দিয়েছে। আবির মাথা নাড়ল। রুম থেকে সেও চলে গেল বেলকুনিতে। স্লো ভয়েসেই বলে ওঠে, কালকে আমার বাসায় যেন নকল পুলিশ থাকে। জি। আবির বুঝতে পারল না। রাজ ফুস করে শ্বাস ছেড়ে পুরোটা এক্সপ্লেন করে বলে, এখন শোনো, কালকে সকালে আমি যখন তোমাকে কল দেব তখন তুমি পুলিশ পাঠাবা আমার বাসায়, নকল পুলিশ। এই পুলিশগুলো রাদেবকে তুলে নিয়ে যাবে আমাদের সেই রুমে। এটা যেন আমার ফ্যামিলির কেউ না জানে। আবির পুরোটা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলে, জি স্যার, চিন্তা করবেন না, সব প্ল্যান অনুযায়ী হবে। রাজ কল কেটে দিল। কল কেটে পিছনে ঘুরতেই মেহুকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে। মেহু তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কিছুটা এগিয়ে এসে বলে, কি প্ল্যান করছেন আপনি? রাজ শ্বাস ছাড়ল। এড়িয়ে যেতে চাইলে মেহু জেদ ধরে বসে। তার কোনো উপায় না পেয়ে বলল সে রাদেবের সাথে কি করতে চলেছে। মেহু সবটা শুনল। কিছুক্ষণ চুপ করে থেকে দাঁত কিরমির করে বলে, শাস্তিটা ওর জন্য কম হয়ে গেছে। আমি যাব কালকে, ওইভাবে মারবেন ওকে। রাজ চোখ বড় বড় করে তাকালো। এই মেয়েতে তারও যে ডেঞ্জার্স। রাজকে কোনো উত্তর দিতে না দিয়ে মেহু ধমকে উঠে বলে, কালকে নিয়ে যাবেন কিনা বলুন। রাজ হালকা হাসে, মাথা নেড়ে নিজের চুলগুলো ঠিক করে বলে, নিয়ে যাব একটা শর্তে। মেহু কপাল কুঁচকে গেল। সে কপাল কুঁচকে রাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি শর্ত? রাজ এবার তার দিকে বাঁকা চোখে তাকায়। মেহু রাজের ইশারা বুঝতে পেরে
সাথে নিজের উপরে হাত বেঁধে বলে, একদম না। এই দেখুন কি করছেন আপনি। মিহু নিজের গলা উপর করে রাজের দেওয়া কামড়ের দাগ দেখিয়ে বলে। রাজ আবারও দুষ্টু হেসে বলে, বরের ভালোবাসার চিহ্ন এইভাবে দেখাতে হয় না বোকা। চলো রুমে যাই এখন। মিহুর হাত টেনে ধরে। মিহু সাথে সাথে পিছিয়ে যায়, মাথা দুই দিকে নেড়ে বলে, আপনার মতলব ঠিক লাগছে না, আমি যাব না রুমে, আপনিই যান। রাজ এবার এদিকে ওদিকে তাকালো, এরপর হুট করে মিহুকে কোলে তুলে নিয়ে বলে, বলেছিলাম না আমি যা চাই তা পাই। মিহু ছটপট করলে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু সে ব্যর্থ হলো। পরে পেরে ওঠে না সে রাজের শক্তির সাথে। বন্যা বসে আছে গাল ফুলিয়ে, এখনো আদিল বাড়ি ফেরেনি, ফোনটাও ধরছে না, কল দিলে বারবার কেটে দিচ্ছে, বিরক্ত লাগছে তার। গাল ফুলিয়ে তাই বেলকুনিতে বসে আছে। এর কিছুক্ষণের মধ্যেই রুমের দরজা খোলার শব্দ হলো। আদিল এসেছে বুঝেছে, কিন্তু সে ফিরে তাকালো না। তার অভিমান জমেছে। আদিলও ডাকেনি রুমে ঢুকে। বন্যার অভিমান যেন আরও বেড়ে গেল। এবার তার চোখে পানি জমা হলো। টলমল করে যখন পানি পড়বে তখনই তার সামনে এসে একটা ফুলের তোড়া। বন্যা চমকে ওঠে। তখনই আদিল তার কানের কাছে এসে হিসিয়ে বলে, আমার ভালোবাসাকে তার জন্মদিনের ভালোবাসা। শুভ জন্মদিন ভালোবাসা। বন্যার মন খুশি হয়ে গেল। সে ভেবেছিল আদিল তার জন্মদিন ভুলে গেছে, কিন্তু আদিল মনে রেখেছে তার জন্মদিন। বন্যা ফুলের তোড়াটা হাতে নিয়ে পিছন ফিরে আদিলকে জড়িয়ে ধরে। আদিল মুচকি হেসে বলে, কি ভেবেছিলে আমি ভুলে গেছি? বন্যা উত্তর দিল না, বরং আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরল। আদিল এবার বন্যার ঘাড়ে চুমু খেয়ে বলে, আমার ভালোবাসার জন্মদিন আমি কি করে ভুলে যাই বলো? একটা কাজে হঠাৎ আটকে পড়ে লেট হয়ে গেছে। তুমি বললে তার জন্য আমি কান ধরে উঠবোস করছি। কথাটা বলেই সে বন্যার থেকে সরে গিয়ে কান ধরে উঠবস করতে নেবে, তখনই বন্যা এসে তাকে বাধা দেয়। নাক ফুলিয়ে বলে, হয়েছে, উঠবোস করতে হবে না, যান ফ্রেশ হয়ে আসুন, খাবার আনছি আমি। আদিল মাথা নাড়ল, এরপর বন্যার কপালে ভালোবাসার পরশ ছুঁয়ে দিয়ে বলে, আমি আসছি। আদিল টাওয়াল নিয়ে চলে যায় ওয়াশরুমে। বন্যার ফুলের তোড়া নিয়ে তাকায়। সব লাল গোলাপ, যা বন্যার পছন্দের খুব। বন্যা একবার ঘ্রাণ নিয়ে ফুলের তোড়া বিছানার উপরে রেখে এসে চলে যায় খাবার আনতে। মিহু ক্লান্ত শরীরে কিল ঘুষি মারে রাজের বুকে। নাক ফুলিয়ে কাদো স্বরে বলে, আপনি একটা বদলোক। রাজ হাসে বইয়ের কাণ্ডে। তাকে নিজের বুকে টেনে নিয়ে গালে চুমু খায়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি করব বলো? তোমাকে দেখলে কন্ট্রোল থাকে না আমার। বেশি লেগেছে? মেহু উত্তর দিল না, ফুপিয়ে কেঁদে উঠল। কাঁধে কামড়টা বেশ জোরেই লেগেছে বুঝতে পারল রাজ। মেহুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, সরি বউ। ছাড়ুন আমায়, আপনার আলগা পিড়িতে দেখতে চাই না। নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে আবারও ক্লান্ত হয়ে রাজের বুকে মাথা রেখে শুয়ে থাকে। মেহুর এমন কাণ্ডে ঠোঁট মেলে হাসে, এরপর পরম শান্তিতে চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। মেহু ঘুমিয়ে যায়। রাজ কফির মগে সবে চুমুক দিয়েছে, তখনই তার বাড়িতে পুলিশের পোশাক পরা কয়েকজন লোক ঢুকলো। রাদিফও তখন নিচে নেমে এসেছিল। পুলিশ এসেই সর্বপ্রথম ধরে রাদিফকে। রাদিফ চমকে যাওয়ার মতো করে বলে, কি হয়েছে, এভাবে ধরে টানছেন কেন আমাকে? রাদিফের প্রশ্নে পান চিবোতে চিবোতে একজন এগিয়ে আসেন। সোজা এসে রাদিফের গালে থাপ্পড় মেরে বলে, মেয়েদের গোপন ভিডিও বানাস, আবার জিজ্ঞেস করস কি করেছি? রাদিফ থাপ্পড় খাওয়ার সাথে সাথেই হুঙ্কার দিয়ে বলে ওঠে। কি প্রমাণ আছে আপনার কাছে? তাদের ওই শোরগোল শুনে সবাই ততক্ষণে ড্রয়িং রুমে চলে এসেছে। রাদিফের প্রশ্নে এবার রাজ নিজের ল্যাপটপটা রাদিফের দিকে ঘুরিয়ে দিয়ে বলে, এনে তোর প্রমাণ। রাজের কথায় রাদিফ তাকালো ল্যাপটপের দিকে। কালকে নিজের বলা কথা আর ভিডিও ফুটেজ দেখে রাদিফের মাথায় আকাশ ভেঙে গেল। চারদিক থেকে এভাবে ফেসে গেছে, তবুও দমল না সে, বরং দ্বিগুণ তেজ নিয়ে বলে, এটা আমি না, ফেক বানিয়েছে। অফিসারটা এগিয়ে এসে তার দিকে আরও একটা তার গালে বসিয়ে দিয়ে বলে, থানায় চল, তারপর বুঝাচ্ছি। কথাটা বলে রাদিফকে নিয়ে চলে গেল। রুনাইসান কিছু বুঝতে না পেরে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হচ্ছে এগুলো রাজ? রাজ উত্তর দেওয়ার সময় পেল না, তাড়াহুড়ো দেখিয়ে বলে, এসে তোমাকে সবটা করে বলছে, এখন সময় নেই। মেহু চলো। রাজের কথায় মেহু মাথা নেড়ে এগিয়ে আসলো। রুনাইসানকে ইশারায় বোঝালো তারা আসছে। এরপর নিজেদের গাড়ি নিয়ে দ্রুত ছুটলো তারা ওই গাড়ির পেছনে। একটা ইলেকট্রিক চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে রাদিফ। পুরো শরীরেই তার পেঁচানো। ভ্রু কুচকে গেল রাদিফের। সামনেই চোখ মেলে তাকাতেই দেখতে পেল রাজ আর মেহু বসে আছে। রাদিফ যা বোঝার বুঝে গেল, তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে, তার আন্দাজ সে করে নিয়েছে। রাজ তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, কি খবর? বন্ধুরূপে শত্রু? রাদিফ ঠোঁট মেলে হেসে ওঠে, ঠোঁট ভিজিয়ে শান্ত স্বরে বলে, আজকে জানলি এটা শত্রু? তো আজ থেকে নয়, অনেক আগে থেকে। এতদিন তো তোর ক্ষতি করার চেষ্টা আমিই করলাম, কিন্তু শালার কপাল পাচ্ছিস একটা, বারবার রক্ষা পেয়ে যাস।
রাদিফের কথায় রাজ অবাক হলো না, তবে মেহু বেশ অবাক হলো। এ কয়দিন রাজ কিছু খুঁজে খবর নিয়েছে রাদিফকে নিয়ে। সে জানতে পেরেছে রাদিফের বিশ্বাসঘাতকতা নিয়ে। এতদিন তার পিছনে শত্রুতা রাদিফই ছিল। মেহুর সাথে বিয়ের পর তাদের ওপরে হামলাটা রাদিফই করিয়েছিল। রাস্তা ছিল হেসে এগিয়ে এসে রাদিফের দিকে কিছুটা ঝুঁকে বলে, পেছন থেকে ছুরি কাপুরুষরাই মারে। রাদিফ রেগে গেল। চিৎকার করে উঠতেই রাজ সুইচ চেপে ধরে। সাথে সাথে রাদিফ পুরো শরীর কারেন্ট লেগে গেল। 30 সেকেন্ড পর ছেড়ে দিল সুইচ। যতবার রাগ দেখাবি এভাবেই শক দেব। রাদিফ চুপ রইল। ইচ্ছে করলো তার রাজকে খুন করে ফেলার। মিহু এবার এগিয়ে এলো। এতক্ষণ চুপ করেই দেখছিল। নিজের পায়ে জুতাটা হাতে তুলে নিয়ে ঠাস করে মেরে দিল রাদিফের গালে। শকুনের বাচ্চা, তো সাহস কি করে হলো আমাকে নিয়ে বাজে ভিডিও বানানোর? রাজ, রাজ এগিয়ে আসলো। মিহু এবার রাজের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে, এই শরীরের প্রতিটা অংশে ছুরি দ্বারা আঘাত করুন, তারপর সেই ক্ষতস্থানে নুন মরিচ চেপে ধরুন। এমন করবেন যতক্ষণ না ওর প্রাণ পাখি ওর দেহ ছেড়ে পালাচ্ছে। রাজ তাকিয়ে রইল। এ তো মেহু তার থেকেও ভয়ঙ্করভাবে মারতে বলছে। রাজ এগিয়ে এসে বলে, তুমি বাসায় যাও মেহু। রাজের কথায় কপাল কুঁচকে ফেলে সে। রাজের দিকে তাকিয়ে ক্ষিপ্ত স্বরে বলে, আপনাকে যা বললাম তা করবেন কিনা বলেন। রাজ মাথা নাড়ল, অথচ সে করবে। মেহু খুশি হলো, গিয়ে বসে পড়ল চেয়ারে। সেই প্রথম কারোর মৃত্যু দেখে খুশি হবে, কারোর ভয়ঙ্কর মরণের কথা ভেবে আনন্দ পাচ্ছে। রাজ একবার মেহুর দিকে তাকিয়ে আবিরকে ইশারা করলো। ইশারা বুঝে আবির নিয়ে আসলো সব কিছু। রাজ প্রথমে আঘাত করলো গলার কাছে। রাদিফ চিৎকার করে উঠল। রাজ সেখানে মরিচের গুঁড়া চেপে ধরতেই আরও চিৎকার করে উঠল রাদিফ। রাজের মনে হলো তার কানের পর্দা ফেটেই যাচ্ছে, তবে মেহু সেই চিৎকার এনজয় করছে ভীষণ। রাজ এরবার রাদিফকে ছাড়ল। এরপর রাদিফের গাল চেপে ধরে বলে, আমি তোকে নিজের ভাই ভাবতাম, অথচ তুই পিছন থেকে শুধু আমার ক্ষতিই করে গেলি। রাদিফ এবার কেঁদেই ওঠে। নিজের প্রাণ ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু মায়া হলো না রাজের মনে। সে ছুরিটা ঢুকিয়ে দিল রাদিফের গলা বরাবর। রক্ত কিছুটা ছিটকে এসে পড়ল রাজের মুখে। আবির, টাওয়াল দে। আবির টাওয়াল এনে দিল। রাদিফ সেখানেই শেষ হয়ে গেল। রাজ এবার মেহুর কাছে এলো, হাত ধরে বলে, চলো। মেহু উঠে বসলো। রাজের সাথে সাথে চলতে শুরু করলো। আবির সরিয়ে দিল সেই লাশ। তখনই কল আসলো তার ফোনে। সামিয়া কল করেছে। আবির তাড়াতাড়ি করে কল ধরলো। স্বামী বলো। সামিয়া সাথে সাথেই জবাব দিল। কিছুক্ষণ স্থির থেকে বলল, আপনি কোথায়? বাড়ি আসুন। কপাল কুঁচকে গেল তার। এত আর্জেন্ট ডাকছে কেন সামিয়া? কিছু হয়েছে কিনা? কপালে চিন্তার ভাঁজ ফেলে বলে, কিছু হয়েছে? সামিয়া বলল না। কল কেটে দিল। আবির আর দেরি করলো না। তার চিন্তা হচ্ছে ভীষণ। লাশটাকে মাটি চাপা দিয়ে জলদি ছুটল তার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে নিজের রুমেই ছুটে গেল। সামিয়াকে পেল বিছানায়, কপালে হাত রেখে শুয়ে আছে। মুখটা তার শুকনো শুকনো লাগছে। বুকে মোচড় দিয়ে উঠল। সে ধীর পায়ে গিয়ে বসলো তার পাশে। সামিয়া। আবিরের ডাকে হাত সরিয়ে সে তাকালো। আবির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে জান? সামিয়া উত্তর দিল না। চোখে তার পানি টলমল করছে। সে সাইড টেবিল থেকে একটা কিট এগিয়ে দেয় আবিরের দিকে, যেখানে দুইটা দাগ স্পষ্ট ভাসছে। আবির চমকে তাকালো সামিয়ার দিকে। তার হাত কাঁপছে। সে সামিয়ার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি এটা? সামিয়া আবার হালকা হাসলো। আবিরের মাথায় একটু মেরে বলে, আপনি বাবা হতে যাচ্ছেন বুদ্ধ। আবিরের চোখ টলমল করে উঠল। সে সামিয়ার হাত নিয়ে চুমু খেলো। এরপর সামিয়ার গালে তার নাক ঘষে বলে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। মেহু একটা লাল পাড়ের শাড়ি পরেছে, ঠোঁট খয়েরি রঙের লিপস্টিক, চুলগুলো খোপা করা, চোখের নিচে গাঢ় কাজল। মেহু যেন আজকে নতুন বইয়ের মতো করেই সেজেছে। আজকে বন্যার জন্মদিন বলে ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছে আদিল। সেখানেই এই সাজ দেওয়া। রাজ তো চোখেই সরাতে পারছে না তার বইয়ের ওপর থেকে। আজকে এখানে আবির আর সামিয়াও এসেছে, আর কিছু আত্মীয় স্বজন। মিহু এতদিন পর সামিয়াকে দেখে এসে দৌড়ে জড়িয়ে ধরে বলে, কেমন আছো খালামণি? ভালো, তুই কেমন আছিস? ভালো। তারা কথা বলতে থাকে। এর মাঝে আবির আসে সেখানে। মিহু আর সামিয়াকে এভাবে জড়িয়ে ধরে থাকতে দেখে এগিয়ে এসে ইনোসেন্ট স্বরে বলে, ম্যাডাম সরে দাঁড়ান একটু, আমার বেবির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মিহু বুঝলো না, আমদামদা করে বলে, বেবি মানে? সামিয়া এবার খ্যাপাটে নজরে তাকালো আবিরের দিকে। এরপর দাঁত কটমট করে বলে, আর বলিস না, আজকে প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ আসার পর থেকে এগুলো করছে। এটা করো না, বেবির কষ্ট হবে, ওইটা করো না, বেবির কষ্ট হবে। সামিয়ার এই কথার মাঝেই আবির আবারও বলে ওঠে, ও সামি, আর কথা বলো না, বেবির সমস্যা হবে।
সামিয়ার সাথে সাথেই চোখ গরম করে তাকালো তার দিকে। মিহু হেসে ওঠে তাদের কাণ্ডে। তখনই রাজ এসে তার কাছে দুষ্টু হেসে বলে, আমার পরে বিয়ে করে আগে ছক্কা মেরে দিলে। রাজের কথায় আবির লাজুক হেসে বলে, আসলে ব্যাপারটা কি করে যে হয়ে গেছে। রাজু হাসলো। মেহু খ্যাপাটে নজরে তাকালো রাজের দিকে। লোকটার মুখে লাগাম আর হলো না, লাগামহীন লোক। মুখ বাঁকিয়ে সে চলে গেল সেখান থেকে। সামিয়া ততক্ষণে গিয়ে বসে পড়ল একটা সোফায়। সে আর আবিরের আশেপাশেই যাবে না, তাকে শান্তি দিচ্ছে না একটু। এখন তো মনে হচ্ছে একে না জানালেই ভালো হতো, একেবারে বেবি হওয়ার পরই উচিত ছিল। সামিয়ার রাগ নাক ফুলে উঠল। রুনা ইহসান সেখানে এসে সামিয়াকে দেখে এগিয়ে আসে। আতিফ ইহসান বসেছিলেন বিপরীত পাশে। সামিয়াকে দেখে তিনিও ভালো মন্দ জিজ্ঞেস করলেন। রুনা ইহসান এগিয়ে এসে সামিয়ার সাথে কথা বলতে লাগলেন। মিহু তখন ব্যস্ত অতিথি আপ্যায়নে। তখনই একটা মাইক নিয়ে এসে নামলো আদিন। এবার সবার অ্যাটেনশন তার দিকে নিয়ে গিয়ে বলে, তখনই সিঁড়ি বেয়ে নেমে আসলো বন্যা। পরনে তার সাদা গাউন, একদম প্রিন্সেসের মতো লাগছে তাকে। আলিয়া খানম তাকে দেখে চোখের পানি মোছেন। তার মেয়ে এতটা হ্যাপি হবে তিনি কল্পনাতেও ভাবতে পারেননি। আদিল এসে হাত ধরে নিয়ে যায় তাকে নিচে। সুন্দর কিছু মুহূর্ত কাটে তাদের। কেক কাটা হয়। পার্টি শেষে আলিয়া খানম বাদে সবাই নিজ নিজ বাড়ি ফিরে যান। আলিয়া খানম চলে যেতে চাইলে বাধা দেয় রুনা ইহসান। এতদিন পর এসেছে, চলে যেতে দেবে না, এই বলে তিনি আটকে দিয়েছেন আলিয়া খানমকে। তাই বাধ্য হয়ে ওনাকে থাকতে হলো। সব কাজ শেষ করে রুমে আসে মেহু। রুমে এসে দেখে রাজ বিছানায় বসে ফোন টিপছে। মেহু আর চোখে একবার রাজের দিকে তাকিয়ে নিজের পরনের গয়নাগুলো খুলতে শুরু করে। তখন রাজ মেহুকে উদ্দেশ্য করে বলে, শাড়ি চেঞ্জ করো না, গহনা খোলা শেষ হলে আমাকে ডাক দিও। কেন? রাজ তার দিকে ঘুরে তাকালো। এরপর ঘাড় বাঁকা করে তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, দেখবো আমি। মেহু মুখ বাঁকায়। গয়নাগুলো খুলতে খুলতে বলে, কত ঢং, মনে হয় দেখেনি কখনো আমায়। রাজ হাসলো। মেহু কাছে এগিয়ে এসে তাকে নিজের দিকে ঘুরিয়ে স্লো ভয়েসে বলে, দেখেছে, কিন্তু আজ একটু বেশি সুন্দর লাগছে। মেহু চোখ বন্ধ করে রাখে। রাজের চোখের দিকে সে তাকাতে পারে না। তার মনের মাঝে কিছু একটা হয়, সে সহ্য করতে পারে না সেটা। তার রাজের চোখের দিকে তাকানোর সাহস সে করে না। মেহুকে চোখ বন্ধ করে রাখতে দেখে রাস্তাকে ঝাঁকিয়ে বলে, মেহু। চোখ মেলে তাকালো সে। রাজের চোখের দিকে দৃষ্টি যেতেই চোখ সরিয়ে নিল। রাজ এবার ঠোঁট উল্টে বলে, আমাকে একটা বেবি দেবে যে আমাকে বাবা বলে ডাকবে। মেহু এবার আর থাকতে পারছে না রাজের সামনে। লজ্জা লাগছে তার ভীষণ। মেহুকে চুপ থাকতে দেখে বলে, কি হলো বলো। মেহু হ্যাঁ বোধক মাথা নেড়ে উঠে গেল সেখান থেকে, চলে গেল বেলকুনিতে। রাজু ছুটল তার পেছনে। মেহুকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি ঠেকিয়ে মুখ গুজে দিল গলায়। তার তপ্ত শ্বাস আছড়ে পড়ছে মেহুর গলায়। মেহু নাক মুখ কুচকে বলে, ছাড়ুন না, এইভাবে চালাচ্ছেন কেন? রাজ মেহুর গলায় নাক ঘষে। মেহু কেঁপে ওঠে। এরপর ঠোঁট ছুঁয়ে বলে, বউকে ভালোবাসে, বউকে ভালোবাসে বেশি, তাই জ্বালায় বেশি। এর থেকে বেশি জ্বালাবো, সহ্য করতে হবে। মেহু ফুস করে শ্বাস ছাড়ল। এই লোকের সাথে কথা বলাই বেকার। রাজ আচ্ছা মতো জ্বালাতন করলো। মেহু শুয়ে নিল সব। মধ্যরাতে রাজ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে মেহুকে। মেহু বেচারি নড়তেও পারছে না, এমন অবস্থায় পড়েছে। হঠাৎ চোখ বন্ধ করা অবস্থাতেই রাজ বলল, মেহু পাখি, দেরি করো না, ঘুমাও। তুমি আমার হৃদয়ের শিকলে বন্দি, এভাবেই কাটাতে হবে সারা জীবন। সেটা তুমি না চাইতেও। কি করব বলো, আমি সো সেলফিশ। কথাটা বলেই মেহুর কপালে চুমু এঁকে দিয়ে আবারও গলায় মুখ ডুবিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রাজ।